স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবে গেছে দেশের 11 জেলা। এতে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানি নামেনি পুরোপুরি। বন্যাক্রান্ত হয়ে পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 36 লাখ মানুষ। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বাঁধের অন্তত 300 ফুট ভেঙে গেছে। 27 বছরের রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে গোমতী নদীর পানি। খাগড়াছড়ি সদর উপজেলার পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অধিকাংশ নিচু এলাকার পানি সরে গেছে। তবে জেলার দিঘিনালা উপজেলায় এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার পরিবার। জেলার রামগড় উপজেলার কিছু নিচু অংশে পানি জমে আছে। দীর্ঘ 8 দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে। পানিবন্দী আছেন 20 লাখ মানুষ। সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে। গত 16 আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। প্রায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 40,000-এরও বেশি মানুষ। কক্সবাজারের 9 উপজেলার বন্যায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। রামুতে বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ি উপজেলা। এ পর্যন্ত উপজেলার প্রায় 32,000 মানুষ পানিবন্দী হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া 40 হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন কৃষকরা। টানা বর্ষণ ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে লক্ষ্মীপুরের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। ধন্যবাদ। আসলে আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার যেই বন্যা কবলিত এলাকা, বন্যা দুর্গত এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে। আপনারা দেখছেন এখানে আসলে পানিবন্দী যে সমস্ত মানুষ ছিল, এই পানিবন্দী মানুষগুলোর কিছু মানুষ এসে কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পেতে আশ্রয় নিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। আসলে দিনভর কিন্তু সাধারণ মানুষকে কিংবা বন্যায় যেই প্লাবিত অঞ্চলগুলো থেকে কিন্তু বেশ কিছু মানুষকে উদ্ধারের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে চেষ্টা করা হয়েছে এবং তাদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করতে আমরা দেখেছি। তো এই আশ্রয়ণ প্রকল্পটিতে আমরা এসে দেখলাম যে এখানে বেশ কিছু লোকজন রয়েছেন। একটু জানিয়ে রাখি, কুমিল্লার যেই বুড়িচং উপজেলার অন্তত 60টিরও বেশি গ্রামে কিন্তু প্লাবিত হয়েছেন। 60টি গ্রামের যে বন্যার পানিতে তলিয়ে গেছে এবং এই জায়গাতে অন্তত 2 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি অন্তত 50,000-এরও অধিক মানুষকে বিভিন্নভাবে সরিয়ে আনা হয়েছে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে। এখানে যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছেন সেই জায়গাগুলোতে আমরা এসে দেখছি এখানকার বেশ কিছু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু খাবার বিতরণ করছেন, খাবার পানীয় বিতরণ করছেন। আমরা যতদূর জেনেছি কুমিল্লা কিংবা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অন্তত 2 শতাধিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এই উদ্ধার কাজ কিংবা খাবার বিতরণ, ত্রাণ বিতরণ কাজটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যার এখনকার সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বন্যা আক্রান্ত জেলাগুলোতে নগদ অর্থ ও চালসহ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে দেশবাসীকে। সরকারের পাশাপাশি উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনা, বিমান ও নৌবাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। আরও জানাচ্ছেন রাকিব হাসান। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা।
এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ১১টি, যার মধ্যে ফেনীর অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। বাংলাদেশে এই মুহূর্তে সর্বমোট ১১টি জেলায় বন্যা প্লাবিত আছে, যার মধ্যে সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনীতে, এটা সবচেয়ে বেশি। বন্যা কবলিত এসব জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৩,৫২,০০,০০০ টাকা ও ২০,১৫০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ৩,১৬০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় ২ লক্ষ মানুষকে। ৩,১৬০টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,৭39 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। সর্বমোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা, আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট। বর্ষণ না হলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নত হবে জানিয়ে সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা ১৩ আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৪৫ লক্ষ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম। এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি, ২ জন মহিলা সহ মোট ১৩ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাবে আমরা। বন্যা আক্রান্ত জেলাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, রবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কাজ করছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগ্রহীদের তার ত্রাণ তহবিলে অর্থ প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের কাছে বার্তা পৌঁছানো হবে। বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদী পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নদী খননের বিষয়ে তিনি বলেন, আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে। যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। বলেন, কয়েকটি নদীর পানির প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। বিস্তারিত দেখুন আমেনা হেরা রিপোর্টে। ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক ঢল এবং গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের প্রধান নদীগুলোর পানি বেড়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এসব এলাকার নদ নদীর পানি বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। পানি বিপদসীমা অতিক্রম করায় নিজ বাড়িতে থাকতে পারছেন না স্থানীয়রা। ভারী বৃষ্টিপাত কিছুটা কমে আসায় ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়
এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বন্যায় 5 জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এই অঞ্চলের 7টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর অতিক্রম করছে। এছাড়াও রাজধানী ঢাকা কোনো বন্যা ঝুঁকিতে নেই বলেও জানান উদয় রায়হান। ঢাকার আশেপাশের নদীগুলো আমরা জানি এগুলো সাধারণত একটু ধীরগতিতে বৃদ্ধি পায়, তো এগুলোতে আপাতত এই জন্য আমরা কোনো বন্যা ঝুঁকি দেখছি না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। আকস্মিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশের কুমিল্লা, ফেনী ও নোয়াখালী সহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণযাত্রা সংগ্রহ কর্মসূচি। কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর রিকশা চালক সহ নানা বয়স শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হচ্ছেন টিএসসিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কর্মযজ্ঞ বহু বছর দেখেনি কেউ। আরো জানাচ্ছেন জুবাইর রহমান। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, চলাচলের রাস্তায় ভিড় করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন। আর কিছুক্ষণ পরপর প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি এসে দাঁড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রধান প্রবেশপথে। গাড়ি থেকে নামানো হচ্ছে বন্যার্তদের জন্য শুকনো খাবার, খেজুর, পানি ও অন্যান্য সরঞ্জাম। প্রবেশপথের পাশে সারা দেশের বন্যায় আক্রান্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে। সেখানে প্যাকেজিং করে সাজিয়ে রাখা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়ায়। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। অনেকে নগদ অর্থ সহায়তাও করছেন। পাশাপাশি কোমলমতি শিশুরাও ছুটে এসেছে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে তাদের জমানো টাকা নিয়ে। কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর রিকশাচালক সহ নানা বয়স শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এত শ্রেণী পেশা ও বয়সের মানুষের মিলন মেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত এ কার্যক্রম চলেছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহ, শুকনো খাবার, প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গণত্রাণ কর্মসূচিতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কুমিল্লার বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ভারত প্রায়ই ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে, এর অবসান হওয়া দরকার। সালাউদ্দিন আরও বলেন, যতদিন বন্যা থাকবে ততদিন দলীয় নেতাকর্মীদের দুর্যোগ কবলিত এলাকায় মানুষের পাশে থাকতে হবে। আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্যা উপদ্রুত হই। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত ভারতের উপচে পড়া পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্যা যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ অসময়ে খুলে দিয়ে আমাদেরকে উপদ্রুত করে, এটা আপনারা সবাই জানেন। প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি, কিন্তু এর একটি অবসান হওয়া দরকার। উজানের ঢল আর বৃষ্টিতে মানবিক বিপর্যয়ে ফেনী, নোয়াখালী সহ 11 জেলার অন্তত 36 লাখ মানুষ। বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে ছুটে গেছেন সেনা, নৌ ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শত শত স্বেচ্ছাসেবী। এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠন। যে কোনো দুর্যোগে বিভিন্ন সময়ে বিপন্ন মানুষের হাত শক্ত করে ধরে সাহস জোগানোর চেষ্টা করেছেন দেশের অন্যতম সেরা ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি।
এবারের বিপর্যয়েও তিনি দাঁড়ালেন আর্তমানবতা সেবায়, মানুষের পাশে। আবু সাইদ অপুর রিপোর্ট। ভারী বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে ভুগছে ফেনী জেলার মানুষ। খাদ্য, বিদ্যুৎ, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে সেখানকার জনজীবন বিপন্ন ও বিপর্যস্ত হয়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতে বসে নেই মানবতার ফেরিওয়ালা, দেশের অন্যতম সেরা জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিও। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে তিনি পোস্ট দিয়ে বানভাসী মানুষের জন্য আবেগঘন কথা লিখেন। সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে জানান পাশে দাঁড়ানোর আকুতি। তৌহিদ আফ্রিদি লিখেছেন, এখন অভিযোগ অনুযোগ তোলার সময় না। আপনাদের যা মন চায় তাই আমাকে বলুন, বকুন, কোনো সমস্যা নেই। কারণ আমি যে মানসিকভাবে কতটা নির্যাতনের শিকার তা শুধু আমি জানি। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এর 4 ঘন্টা পর ফেসবুকে এসে তৌহিদ আফ্রিদি আরেকটি পোস্ট করেন, যাতে লেখা ছিল, সবাই শুধু দোয়া করবেন যেন অতীতের মতো বন্যাক্রান্ত মানুষের পাশে আমি সবসময় দাঁড়াতে পারি। আর এসব পোস্ট লাখো মানুষকেও আবেগক্রান্ত করছে। তারাও সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগের। এরপর তৌহিদ আফ্রিদি বানভাসী মানুষের পাশে একটু সহায়তার হাত বাড়ানোর উদ্যোগ নেন ত্রাণ সামগ্রী বিতরণের। তিনি লিখেন, মানুষের ভালোবাসায় সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া অর্থ নিয়ে পাশে দাঁড়াতে চান মানুষের। রাতভর চলে শুকনো খাবার, স্যালাইন, সাবান, চাল, তেল, ডালসহ মোমবাতি ও গ্যাস লাইট প্যাকেটজাতকরণের কাজ। এরপর ত্রাণ সামগ্রী নিয়ে মধ্যরাতেই পানিবন্দী মানুষের কাছে ছুটে যায় তৌহিদ আফ্রিদি টিম। ত্রাণ বিতরণের সময় তৌহিদ আফ্রিদি উপস্থিত হতে না পারলেও তার শুভাকাঙ্ক্ষী এবং প্রতিনিধি দল ছুটে গেছেন ফেনীতে। সেখানে ঘরে ঘরে পানিবন্দী অভুক্ত মানুষগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে তৌহিদ আফ্রিদির ত্রাণ সামগ্রী। এ সময় আবেগঘন হয়ে পড়েন পানিতে অবরুদ্ধ থাকা পরিবারগুলো। অপরদিকে তৌহিদ আফ্রিদি ছাড়াও বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা সেনা, নৌ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় রাশেদ খান মেননকে। বেলা 3টার পর তাকে আদালত চত্বরে আনা হয়। রাশেদ খান মেননকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য, বিজিবি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার 28 নম্বর আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। এছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জন। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় 7 আগস্ট মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে আর ঘরে ফেরেননি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের স্বজনদের। রাজধানী হাসপাতালগুলোতে এখনও তাই নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন এসব পরিবার। প্রিয়জনের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্তের চেষ্টা করছেন অনেকেই। আমিনা হিরার বিশেষ রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়েই যেন নেমেছিল বিভীষিকা। ক্ষমতা আঁকড়ে থাকার প্রাণপণ চেষ্টায় নজিরবিহীন গণহত্যার মুখোমুখি হতে হয়েছে ছাত্র জনতাকে। কত মানুষ এই আন্দোলনে প্রাণ দিয়েছেন এখনও নেই তার সঠিক তথ্য। নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে, বেঁচে আছেন নাকি মারা গেছেন। আবার দীর্ঘদিন হাসপাতালে তীব্র যন্ত্রণা ভোগ করে মারা গেছেন অনেকেই। ওরা কেন আজকে এই ছাত্রদের উপর এরকম নির্মম অত্যাচার করলো, কেন এদেরকে হত্যা করলো, ওদের দোষ কি? ওরা তো শুধুমাত্র ওদের অধিকার আদায়ের জন্য আজকে এই আন্দোলনটা করলো, এটাই কি ওদের অপরাধ?
থানা, ডিবি অফিস, আত্মীয় স্বজনদের বাসা, কোথাও মেলেনি ছেলের সন্ধান। দিনমজুরি করলেও সব কাজ ফেলে এই বাবা হাসপাতালের মর্গে মর্গে ছুটছেন আর খুঁজছেন আদরের সন্তান সিয়ামের লাশ। কি করবো আর, সন্তান তো আমার, অনেক কষ্ট তো লাগে, বুঝে তো পারবো না মানুষের। এই কারণে আমি অনেক জায়গায় খুঁজছি। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি বোঝাইতে পারো, এগুলো কথা। ছোট আদরের টুকরো মাদ্রাসায় পড়া ভাই, পরিবারের সবার যেন চোখের মণি। ছোট ভাইয়ের খোঁজে দিশেহারা বড় ভাই, মিলছে না ছোট ভাইয়ের খোঁজ, এমনকি লাশটাও কোথাও শনাক্ত করতে পারিনি। আমার বাসা হচ্ছে নাটোর জেলা, আমি নাটোর মর্গেও গেছি, রাজশাহীতেও দেখছি, রাজশাহী জেলা, আমি দিনাজপুরে ওইদিকেও খুঁজেছি। মানে আজ কয়েকটা দিন হলে প্রচুর খোঁজাখুঁজি করতেছি। আমি প্রথম আলো নিউজেও দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না, কোনো ক্লুই পাচ্ছি না যে সে কোথায় আছে, কি অবস্থা আছে, বেঁচে আছে না মরে গেছে, মানে কোনো কিছুই পাচ্ছি না। ছেলের ছবি হাতে অশ্রুসিক্ত নয়নে ছোটাছুটি করছেন রিকশা চালকই বাবা। মর্গেও মেলেনি ছেলের লাশ। যাকেই দেখছেন এগিয়ে আসছেন ছবি হাতে, যদি কেউ পারে তার হারানো বুকের মানিকের কোনো খোঁজ দিতে। খাইলে খাই মনা খাইলে নাই, কিন্তু আগে ছেলে কই আছে দেখি। এই যে আম্মা ওখানে আইসি না, আমার এই সংসারের দিকেও তাকাইতে। আরও আমার ঘরে মনে করেন এই বাচ্চারা লইয়া পুরো বড় 6 জন আমার পরিবারের মধ্যে, এই 6 জনের মধ্যে আমি একজন। আমি একদিকে দুই যে সরি আম্মা, তা আমার সংসারটা ঠিক করে সরা লাগে। এই ফ্রিজের মধ্যে 4টা লাশ, দুই সাইডে 4টা লাশ দেখাইছে, একটাও আমার না। ছবি দেখাইছে, ছবিও আমার না। মানে ওই ছবিকে বনত পড়ে না আর কি। আমার সন্তান কোথায় আছে, আমি এই দাবিটাই আপনার কাছে আবেদন করতে চাই। আমার সন্তান কোথায়, এই বাবার যেমন প্রশ্ন, মর্গে এমন আরও অনেক বাবা মায়ের এটিই প্রশ্ন, আমার সন্তান কোথায়। সন্তান হারানোর বেদনা অপূরণীয়, তারপরও স্বজনদের একটাই চাওয়া, সন্তানের যদি মৃত দেহটি পাওয়া যায়, তাতেও অন্তত এতটুকু শান্তি পাওয়া যায়। এমন বাবাদের আর মায়েদের তাই এখন একটাই চাওয়া, নিখোঁজ সন্তানেরা কোথায় আছেন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিংয়ে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক অগ্রগতি এগিয়ে নিতে চায় দুদেশ। পরিবর্তিত প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন বিএনপির এই নেতা। মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, যে সম্ভাবনাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন ও কর্ম নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সবুজের মেয়ে মৌসুমী রহমান ও নওরিন সহ অনেকে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি মিলছে না ক্রেতাদের। কাঁচামরিচের কেজি এখনও 250 টাকা, পেঁয়াজের দাম ঠেকেছে 120 টাকায়, এমনকি 60 টাকার নিচেও মিলছে না কোনো সবজি। বাজার পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় জানিয়ে ভোক্তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে পুরনো সিন্ডিকেট ভাঙতে হবে। আমেনা হীরার আরেকটি রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে আবারও চড়া নিত্যপণ্যের দাম। চাল, ডাল, তেল, চিনি সহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে প্রায় সকল পণ্যেরই। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ঠেকেছে কেজি প্রতি 110 থেকে 120 টাকায়। আলুর আকাশচুম্বী দাম এখনও কমেনি। ডিমের দাম এখনও 155 থেকে 160 টাকা ডজন। বর্তমান দেশি পেঁয়াজ চলে 110 টাকা,
এরপরে আদা রসুন এগুলি সবই বিদেশ থেকে আমদানি করতে হয়, এগুলির মূল্য বেশি। সিন্ডিকেটেড না থাকলে আশা করি আমরা বাজার দাম কমবে, তবে এখন পর্যন্ত কোনো বাজার দাম কমে না। মাত্র একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। দাম কমেনি অন্যান্য মাছেরও, তবে মুরগির দাম কিছুটা কমেছে। কালকে কম ছিল, আজকে আবার কেজিতে 100 টাকা বেশি হয়েছে। আগে বেচতে মেটি 1700, এখন হচ্ছে 1800 টাকা। স্বাভাবিক এটা কবে হবে এটাও জানা নাই। এখন যারা আছে তারা যদি এরকম ভাবে ভালো করে চার্জ করে দেখাশোনা তাহলে হতে পারে। এদিকে বন্যার অজুহাতে সবজির বাজারে আগুন। 60 টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচের ঝাঁজ এখনো কমেনি। বিক্রেতার দাবি সবকিছুই নিয়ন্ত্রণে, তবে ভোক্তাদের অভিযোগ নিয়ন্ত্রণে নেই বাজার পরিস্থিতি। পটপটি বিক্রি করছে 80 থেকে 100 টাকা, এখন পটপটি কেজি 50 থেকে 60 টাকা। আমি মনে করি কাঁচা তরকারির দাম, প্রত্যেকটা কাঁচা তরকারির দাম কমে গেছে। কাঁচামরিচ এই 160 টাকা, দুদিন পরে 250, আবার একদিন পরে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ইচ্ছা মতো। 120 পেঁয়াজ একটু কম ছিল সামান্য, আবার বেড়ে গেছে, দেখবেন কাল আবার বাড়বে। এটা তো আসলে নিয়ন্ত্রণই না, পুরো নিয়ন্ত্রণহীন। এখন আমরা যা বুঝতেছি হয়তো বা ওই দখলদার চেঞ্জ হয়েছে, একদল দখল করে খাইতো, এখন আরেক দল ঢুকছে, এরকম মনে হইতেছে আমাদের কাছে। এদিকে বাজারের সিন্ডিকেট এখনো দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে ভোক্তাদের দাবি, সিন্ডিকেট রুখতে কঠোর হতে হবে সরকারকে। মানে এইভাবে সবকিছু বাড়তি, পেঁয়াজ 120 টাকা, রসুনের দাম বেশি, সবকিছুর দামে তো বেশি, এগুলো ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। পুরো বাজারটা ঘুরছি, ঠিক আছে, কোনো জায়গাতেই সিন্ডিকেট ছাড়া আর কিছু দেখতেছি না। মানে ব্যবসায়ীরা তারা নিজেরা স্টক করতেছে। সাধারণ সবজি দিয়ে পাকাইতে গেলে মরিচ, পেঁয়াজ, আলুর দরকার পড়ে, কিন্তু এগুলোর দামই কমে না। তো আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এটার দিকে নজর দিবেন এবং বাজার মনিটরিংয়ে আপনারা সুষ্ঠু এবং যারা সুন্দরভাবে মনিটরিং করতে পারে তাদের নিয়োজিত করবেন। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।